ওয়েল, সবাইকে স্বাগতম আমাদের আজকের ইতিহাস ক্লাসে। তোমরা যারা ভাবছো ইতিহাস মানেই শুধু একগাদা সাল আর তারিখ মুখস্থ করা, তাদের বলছি আজকের আলোচনাটা কিন্তু একদম অন্যরকম হতে যাচ্ছে। আজ আমরা কোনো সাধারণ বইয়ের পাতা পড়ব না, বরং জানব এক অসাধারণ অঞ্চলের হাজার বছরের দীর্ঘ এক বিবর্তনের কথা। একদম একটা শান্ত প্রামাণ্যচিত্রের মতো করে যদি ভাবি, তবে দেখব একটা বিস্তীর্ণ জনপদ কিভাবে যুগে যুগে বিবর্তিত হয়েছে, কত শত বাধা বিপত্তি পার হয়েছে। তো চলো শুরু করা যাক। আমাদের আজকের যাত্রাপথে আমরা মূলত প্রাচীন নদী ও সভ্যতা, পাল যুগ, মধ্যযুগীয় বাংলা, ব্রিটিশ শাসন এবং সবশেষে স্বাধীনতা সংগ্রাম নিয়ে কথা বলব। আর হ্যাঁ, শেষমেশ এই পুরো যাত্রা থেকে আমরা কি শিখলাম সেটাও একটু মিলিয়ে দেখব। ইতিহাসের এই ধারাকে আমরা আজকে অনেকটা প্রবাহমান নদীর গতিপথের সাথে মিলিয়ে দেখব। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে প্রাচীন নদী থেকে প্রারম্ভিক সভ্যতা। তোমরা যারা ইতিহাসের ঘটনাগুলো ক্রমানুসারে মনে রাখতে চাও, তাদের জন্য বোর্ডের এই টাইমলাইনটা একদম পারফেক্ট। খেয়াল করো, 1000 খ্রিস্টপূর্বাব্দের প্রাচীন বঙ্গ দিয়ে আমাদের শুরু। এরপর 8ম শতাব্দীর পাল রাজবংশ, 1300 শতাব্দীর মধ্যযুগীয় শাসন, তারপর 1757 সালে সেই বিখ্যাত পলাশের যুদ্ধ এবং চূড়ান্তভাবে 1971 সালের স্বাধীনতা। এই প্রত্যেকটা যুগই কিন্তু আমাদের ইতিহাসের নদের এক একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভাগ। এবার একটু ভাবো তো, হাজার হাজার বছর আগে কেমন ছিল এই অঞ্চল। জলের স্বভাব যেমন গড়িয়ে গড়িয়ে এক জায়গায় জড়ো হওয়া, ঠিক তেমনি প্রাচীন মানুষের জীবনের ধারাগুলো এসে জড়ো হয়েছিল গঙ্গা, ব্রহ্মপুত্র আর পদ্মা নদীর অববাহিকায়। এই নদীগুলোর যে পলি মাটি আর অফুরন্ত জলরাশি, এগুলোই মূলত সেই আদিম বসতির শেকড়কে পুষ্ট করেছিল। এভাবেই ধীরে ধীরে এখানে একটা সভ্যতা গড়ে ওঠে, যা পরবর্তীতে আমাদের কাছে বঙ্গ নামে পরিচিত হয়। আসলে একটা নদীর উৎস যেমন খুব ছোট থাকে, কিন্তু তার প্রবাহ হয় নিরবিচ্ছিন্ন, বঙ্গের শুরুটাও ছিল ঠিক সেরকমই। রাইট, এবার আসি দ্বিতীয় পর্বে, পাল রাজবংশ এবং সাংস্কৃতিক সম্প্রসারণ। একটা নদী সমতলে এসে যেমন দ্বীপে রূপান্তরিত হয়ে আরও প্রশস্ত হয়, তাই না? ঠিক তেমনি প্রাচীন এই রাজ্যগুলো পাল আমলে এসে দারুণভাবে বিকশিত হতে শুরু করে। এই সময় শুধু যে রাজ্যের সীমানাই বেড়েছিল তা কিন্তু নয়, বরং একটা অভাবনীয় সাংস্কৃতিক জাগরণ ঘটেছিল তখন। বিশেষ করে স্থানীয় শিক্ষার সম্প্রসারণে তারা ব্যাপক বিনিয়োগ করেছিল। চিন্তা করতে পারো, সেই যুগে পাশাপাশি শিল্প, সংস্কৃতি এবং বৌদ্ধ ধর্মেরও ব্যাপক প্রসার ঘটে। এটাকে তোমরা বলতে পারো জ্ঞানের এক বিশাল মোহনা, যেখানে নানা দিক থেকে আসা সংস্কৃতির স্রোত এসে মিলেছিল। এর পরের পর্বটি হচ্ছে মধ্যযুগীয় বিকাশ এবং বাণিজ্য। এই সময়টাকে আমরা বাংলার ইতিহাসের একটা ধীর কিন্তু অত্যন্ত শক্তিশালী স্রোত হিসেবে কল্পনা করতে পারি। ধাপে ধাপে যদি দেখি, প্রথমেই আসে নতুন একটা শক্তিশালী প্রশাসন, এরপর চারিদিকে বড় বড় সব শহরের উত্থান হতে থাকে, আর তৃতীয় ধাপে এসে এই অঞ্চলটা পুরো উপমহাদেশের একটা অত্যন্ত ব্যস্ত প্রশাসনিক এবং বাণিজ্যিক কেন্দ্র হয়ে দাঁড়ায়। মানে ব্যবসা বাণিজ্য এতটাই বেড়ে যায় যে বাংলার এই নদী তখন যেন বাণিজ্যের নৌকায় কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল। এবার আসি আমাদের ইতিহাসের অন্যতম টার্নিং পয়েন্টে, পর্ব 4, ব্রিটিশ শাসনের অর্থনৈতিক স্ববিরোধিতা। তোমরা নিশ্চয়ই জানো, নদীর স্বাভাবিক প্রবাহ চিরকাল মসৃণ থাকে না। একটু আগে আমরা পাল আর মধ্যযুগীয় আমলের কথা বলছিলাম, যেখানে শিক্ষার প্রসার আর বাণিজ্যের ব্যাপক বৃদ্ধি ঘটেছিল। কিন্তু 1757 সালের পর চিত্রটা কেমন যেন বদলে যায়। ব্রিটিশ আমলে রেলওয়ে বা আধুনিক প্রশাসনের মতো অবকাঠাও তৈরি হলেও এই শাসনটা আসলে একটা বিশাল কৃত্রিম অর্থনৈতিক বাঁধের মতো কাজ করেছিল। একদিকে আধুনিকতার ছোঁয়া, অন্যদিকে সাধারণ মানুষের জীবনে চরম শোষণ আর দারিদ্র্য। এই যে একটা অদ্ভুত স্ববিরোধিতা, পাল আমলের সেই অর্থনৈতিক সমৃদ্ধির ঠিক উল্টো একটা চিত্র আমরা এই সময়টাতে দেখতে পাই। তো এর পরের পর্ব, স্বাধীনতা সংগ্রাম। যখন কোনো প্রবহমান নদীর সামনে জোর করে বাঁধ দেয়া হয়, তখন কি হয়? স্বাভাবিকভাবেই সেই বাঁধের পেছনে প্রবল একটা চাপের সৃষ্টি হয়, তাই না? ঔপনিবেশিক এই বাঁধের বিরুদ্ধেও বাংলার মানুষের ক্ষোভ ধীরে ধীরে প্রবল হতে শুরু করেছিল। এই উদ্ধৃতিটার দিকে একটু লক্ষ্য করো। বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে পুরো ভারতবর্ষে স্বাধীনতার ঢেউ ছড়িয়ে পড়ে। এটা আমাদের পরিষ্কার মনে করিয়ে দেয় যে এই বিশাল স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান এপিসেন্টার বা উপকেন্দ্র ছিল আমাদের এই বাংলা। এখান থেকেই প্রতিরোধের ঢেউগুলো আছড়ে পড়েছিল সারা উপমহাদেশে। আর এই যে পুঞ্জীভূত ক্ষোভ, এই দীর্ঘ সংগ্রামের একেবারে চূড়ান্ত পরিণতি হল 1971 সালের মুক্তিযুদ্ধ। ঔপনিবেশিক আর শোষণমূলক সেই বাঁধ একেবারে ভেঙে চুরমার হয়ে যাওয়ার গল্প। এটা ছিল একটা অত্যন্ত রক্তক্ষয়ী সংঘাত, আর এর ফলেই জন্ম নেয় আমাদের আধুনিক স্বাধীন বাংলাদেশ। এত বছরের জমা হওয়া চাপ যেন এক প্রবল জলোচ্ছ্বাসের মতো মুক্তি পেয়েছিল। আচ্ছা, আমরা চলে এসেছি শেষ পর্বে, বাংলার বিবর্তন থেকে শিক্ষণীয় বিষয়। ইতিহাসের পাতা থেকে এবার যদি একটু বর্তমানে ফিরে আসি,
এই যে হাজার বছরের একটা দীর্ঘ যাত্রা, এটা আমাদের আসলে কি শেখায়? প্রথমত, পরিবর্তন অনিবার্য, সময় কিন্তু কখনো স্থির থাকে না। দ্বিতীয়ত, সংগ্রাম ছাড়া কখনোই উন্নতি আসে না। এই যে নদীর মতো নিরবচ্ছিন্ন প্রবাহ, এটাই প্রমাণ করে যে কোনো অধিকার বা প্রগতি অনেক কষ্ট করে অর্জন করতে হয়। আর তৃতীয়ত, নিজেদের সংস্কৃতি আর ঐতিহ্য রক্ষা করাটা ভীষণ জরুরি, কারণ দিন শেষে এটাই আমাদের শেকড়। আজকের এই ক্লাসটা আমি ছোট্ট কিন্তু দারুণ একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। একটু ভেবে দেখো তো, বাংলার ইতিহাসের এই অপ্রতিরোধ্য নদী এর পরবর্তী হাজার বছরকে কিভাবে রূপ দেবে? যে সভ্যতা এত শত শত বছরের বাধা আর বাঁধ ভেঙে নিজের পথ করে নিতে পেরেছে, তার ভবিষ্যৎ যাত্রাপথ কতটা বিস্ময়কর হতে পারে? প্রাচীন নদী সভ্যতা থেকে আধুনিক রাষ্ট্র হয়ে ওঠার এই যে যাত্রা, এটা সত্যি অবাক করার মতো। এই প্রশ্নটাই তোমাদের সবার ভাবনার জন্য রেখে গেলাম আজকের মতো। সবাই ভালো থেকো আর এভাবেই নতুন কিছু জানার আনন্দে যুক্ত থেকো।